এটা ক্লাস 10-এর অধ্যায় 6 দশম শ্রেণীর চ্যাপ্টারটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অর ডিক্রিজ। চক্রবৃদ্ধি সুদ কি? এখানে আমি কতগুলো টার্ম লিখে রেখেছি। কোষে দেখিগুলো করার আগে আমরা এই টার্মগুলো সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নেব। যেমন চক্রবৃদ্ধি সুদ কি, সুদ ক প্রকার, সরল সুদ কি, সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কি, এবং সমমূল চক্রবৃদ্ধি কি, পর্বটা কি। সমমূল চক্রবৃদ্ধি এটাই লিখেছি, দেখো কি চক্রবৃদ্ধি সুদ এখানে সম্বন্ধে আমার বলা আছে, দেখো আমি লিখে রেখেছি। তো প্রথমে আমি যাব যে চক্রবৃদ্ধি সুদ কি কি না। চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা হচ্ছে সুদের উপরে সুদ। অর্থাৎ কীরকম না, এই সুদ হলো এমন সুদ যা নির্দিষ্ট সময়ের শেষে মূলধনের সাথে যুক্ত হয় এবং সেটি নতুন মূলধন হিসাবে গণ্য হয়। মনে করো, ধরো এখানে আমি দেখো লিখে রেখেছি, উদাহরণ হিসাবে 100 টাকা আমি রেখেছিলাম। তো 1 বছর পরে আমি যদি 10% হারি, দেখো 100 টাকার 1 বছরের সুদ কত হবে? 10 টাকা। যখন আমি এই 10 টাকাটা পেয়ে গেলাম, তখন যে 100 টাকা রাখা ছিল আবার ওই 100 টাকার সাথে 10 টাকা জুড়ে যাবে, দিয়ে হয়ে গেল ওটা 110 টাকা। দেখো এখানে 110 টাকা হয়ে গেছে। এবং এইবার নেক্সট বছরে যদি আমি ওই টাকাটার উপর সুদ হবে। নেক্সট বছর যদি আমার টাকাটা থেকে যায়, তখন আর আমি 100 টাকার উপর সুদ পাবো না, 110 টাকার উপর সুদ পাবো। তো দ্বিতীয় বছরে হবে কি, 110 টাকার উপর সুদ হচ্ছে কত? 11 টাকা। এইবার এই 11 টাকাটা আমার তখন আমার আসলটা কত? আর 100 টাকা নয়, 110 টাকা প্লাস 11 টাকা, মানে 2 বছরের শেষে আমার সুদে আসলে হয়ে যাবে 121 টাকা। অর্থাৎ 100 টাকা রেখে আমি 2 বছর পর পাচ্ছি কত? 21 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ আমি যে আসলটা রাখছি 1 বছর বাদে যখন যাচ্ছে রেট অফ ইন্টারেস্টের পর, রেট অফ ইন্টারেস্ট যদি 10 টাকা দেওয়া থাকে, 5 টাকা দেওয়া থাকে, মানে সেটা 1 বছর বাদে যখন যাচ্ছে তখন ওটা আসলের সাথে জুড়ে যাচ্ছে এবং সেটা তখন সুদে আসলে হয়ে যাচ্ছে। সেটা যদি আবার পরের বছর রাখছি, তার উপর আবার যে সুদটা পাচ্ছি সেটাও আবার পরের আসলের সাথে জুড়ে যাবে, তারপর আবার নেক্সট বছরের জন্য সেটা হয়ে যাবে আসল। তো এইভাবে আসলটা বারবার চেঞ্জ হতে থাকবে সুদ ওর সাথে জুড়তে। এই জন্য এটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ এটা চক্রাকারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমার যে আসলটা আমি মানে একবারে সুদটা ফিক্সড নয়। কখনো দেখো আমি এখানে যেমন সুদ পাচ্ছি, দেখো 10 টাকা, কিন্তু ওই টাকা আমি একবারই রেখেছি। তারপর দেখো আমি সুদ এইখানে হয়ে গেছে কত? 11 টাকা। তাহলে সুদ 10 টাকা থেকে 11 টাকা। তারপরেও আমি যদি ওই টাকাটাকে রেখে দিই, 121 টাকা হয়ে গেছে, ওই টাকাও যদি রেখে দিই, থার্ড বছরে আমি এর থেকেও, অর্থাৎ যেটা পেয়েছি 11 টাকা, তার থেকেও কিছু বেশি পাবো। অর্থাৎ এখানে বলতে চাইছি যে এখানে শুধু আসলের উপর সুদ দেওয়া হয় না, এখানে সুদ দেওয়া হয়, সুদের উপরেও সুদ দেওয়া হয় যত সময়ের জন্য তুমি রাখবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আমি এখানে লিখে রেখেছি, দেখো চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু সুদের উপর সুদ পাওয়া। যেমন এখানে আরেকটা উদাহরণ আমি দেখো দিচ্ছি, এখানে দেওয়া আছে 100 টাকার 10, একটা সরল সুদের উদাহরণ দেওয়া আছে। দেখো সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদটা আমি যদি পার্থক্য না বুঝতে পারি, তাহলে আমি এটা বুঝতে পারবো না কোনটাকে চক্রবৃদ্ধি সুদ বলছে। দেখো সরল সুদে কী হয় না, 100 টাকা আমি একবারই রাখি, 10% হারে সরল সুদ 2 বছর পর কত পাবো? 100 টাকার প্রথম বছরের সুদ হচ্ছে 10 টাকা এবং পরের বছর সুদ ওই 100 টাকারই ওপর দেবে 10 টাকা। টোটাল আমি সুদটা কত পাবো? 20 টাকা। তার মানে আমি 100 টাকা যদি আমি সরল সুদের জন্য রাখি, তাহলে আমি দেখো 2 বছর বাদে পাচ্ছি কত টাকা? 20 টাকা। কিন্তু এখানে যখন আমি 100 টাকায় রাখছি চক্রবৃদ্ধিতে, তখন 2 বছর বাদে পাচ্ছি আমি দেখো 121 টাকা। অর্থাৎ 21 টাকা সুদ পাচ্ছি, আর এখানে পাচ্ছি 20 টাকা সুদ, 1 টাকা সুদ বেশি হচ্ছে। অর্থাৎ এখানে বলতে পারি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সরল সুদের থেকে কিন্তু চক্রবৃদ্ধি সুদটা বেশি হয়। এটা আমরা বুঝলাম। এবার আমরা চক্রবৃদ্ধি সুদটা নিয়ে অনেকক্ষণ বললাম। এবার আমরা যাব চক্রবৃদ্ধি সুদ এই যে সুদ ক প্রকার। সুদ সাধারণত আমরা চক্রবৃদ্ধি সুদ ক প্রকার নয়, সুদ ক প্রকার। সুদ সাধারণত 2 প্রকার হয়, একটা সরল সুদ হয় আর একটা চক্রবৃদ্ধি সুদ হয়। সরল সুদটা বলেই দিলাম যে এটা আসলটা বারবার চেঞ্জ হয় না, আসল একবারই দেওয়া হয় এবং সুদ আমি ওই আসলের উপর পেতে থাকবো। সুদ কখনো আসলের সঙ্গে যোগ হবে না, আমি যত বছরের জন্য যত টার্মের জন্যই রাখি, আসলটা একবারই ফিক্সড থাকবে আর বারবার ওই আসলের উপর আমি সুদ পেতে থাকবো। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয় না, সময় শেষে ওই সুদটা আসলের সাথে জুড়ে যায় এবং আসলের সাথে জুড়ে গিয়ে ওটা নতুন আসলে পরিণত হয়, আবার বারবার আসলটা চেঞ্জ হতে থাকবে এবং যার বারবার আসলটা যখন বাড়তে থাকবে, তার বাড়তি আসলটা বেড়ে যাওয়ার জন্য সুদটাও বাড়তে থাকবে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা তখন বেড়ে যাবে।
এটা আমরা বুঝলাম। সমমূল চক্রবৃদ্ধি কি? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে যে সুদটা আমরা পাই তার সঙ্গে যখন আসলটা জুড়ে যায় সেটাকে বলা হয় সমমূল চক্রবৃদ্ধি। অর্থাৎ আমি ধরো সমমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে যে আমি ধরো 100 টাকা রেখেছি, ঠিক আছে, 100 টাকা রেখেছি এবং আমি সুদ কত পাচ্ছি না 100 টাকা রাখার পর আমি সুদ পাচ্ছি হয়তো দেখা যাচ্ছে 10 টাকা, 10 টাকা এটা সুদ পাচ্ছি আমি। যখন আমি এই 100 টাকা রেখে 10 টাকার সুদ পাচ্ছি, 10 টাকার সুদ পাচ্ছি, তখন এই 10 টাকা সুদ এবং এই 100 টাকা আমার যেটা আসল 100 টাকা, তাহলে 100 প্লাস 10 এটা হয়ে যাবে 110 টাকা। এটাকে বলা হচ্ছে 110 টাকা। এটা হচ্ছে সমমূল চক্রবৃদ্ধি। এবং তারপরে যখন এখানে দেখো তারপর যখন সমমূল চক্রবৃদ্ধি এটা যখন দেখো আমি 110 টাকা হয়ে গেল, পরের বছর যখন আমি রেখে দিচ্ছি তখন আবার আমি সুদ কত পাচ্ছি 11 টাকা এবং 2 বছর শেষে আমি 110 টাকাটা আসল হয়ে গেছিলো, এটা আসল হয়ে গেছিলো প্লাস 11 121 টাকা পাচ্ছি। এটা হয়ে গেল কিন্তু সমমূল চক্রবৃদ্ধি। সমমূল চক্রবৃদ্ধি এটাই হচ্ছে সুদ। সমমূল চক্রবৃদ্ধি এটাকে বলা হয়, সমমূল চক্রবৃদ্ধি এটাকে বলবে, সুদ না। তাহলে এটা হয়ে গেল আমার সমমূল চক্রবৃদ্ধি। এই পুরো টাকাটাকে হয়ে গেল, যেটা আসলে আমরা সরল সুদের ক্ষেত্রে দেখেছি সুদে আসলে। ঠিক আছে, এরপর আমরা যাব নেক্সটে। দেখো এরপর দেখতে পাচ্ছি যে পর্ব। এই পর্বটা কী জিনিস? অর্থাৎ পর্ব হচ্ছে যে সময় অন্তর তুমি সুদ পাবে। এখানে দেখো যে সময় অন্তর তুমি সুদ পাবে সেটাকে বলা হচ্ছে পর্ব। দেখো দেখাচ্ছি, দেখো এখানে দেখো পর্ব না, যে সময় শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। তার মানে আমি ধরো বলে দিল যে আমি একটা টাকা রেখেছি, আমি 3 মাস পর পর সুদ পাবো, তাহলে তখন হয়ে যাচ্ছে এটি সাধারণত 3 মাস হয়, 6 মাস হয়, 1 বছরও হয়। অর্থাৎ আমি যে সময় বাদে, কেউ বলে যে 3 মাস অন্তর অন্তর টার্মে তোমাকে পিরিয়ডে সুদ দেওয়া হবে, তাহলে এই 3 মাস হয়ে যাচ্ছে একটা পর্ব, 6 মাস হয়ে যাচ্ছে দুটো পর্ব, এই ভাগ হয়ে যায় বছরটাতে। 1 বছরে যদি 3 মাস অন্তর দেয় তখন পর্বটা হয়ে যাবে 3 4 12, মানে পর্ব হয়ে যাবে 4। এবং 6 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে পর্ব হয়ে যাবে 2, আর 1 বছর অন্তর সুদ দিলে পর্ব হয়ে যাবে 1। তাহলে পর্ব বের করতে গেলে অর্থাৎ কত সময় অন্তর, অর্থাৎ কত সময় শেষে চক্রবৃদ্ধি সুদটা প্রাপ্য হয় সেটাই হচ্ছে পর্ব। এরপরে আসছি, দেখো যে বলা হয়েছে এখানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কী না। আমি সরল সুদ আমরা জানি জেনারেলি যে সরল সুদ হচ্ছে একবারে আমি টাকাটা রেখে দেবো, ওই টাকাটার উপর বারবার সুদ পেতে থাকবো, যে সুদটা পাবো সেটা কিন্তু আসলের সাথে জুড়ে সেটা সুদে আসলে হবে না, সেটা সুদে আসলে হবে না, সেই আসলটা বারবার চেঞ্জ আসবে না, আসল একবারই থাকবে এবং ওই একই আসলের থেকে আমি বারবার ওই সুদ জেনারেট করতে থাকবো অর্থাৎ পেতে থাকবো, সেটা হচ্ছে সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হয় না। চক্রবৃদ্ধি সুদে একটা নির্দিষ্ট সময় পরে যে সুদটা পাবো সেই সুদটা আবার আসলের সাথে জুড়ে যায় এবং আমি তারপর আবার যদি আমি রাখতে চাই সেই টাকাটাকে ব্যাংকের মধ্যে, তখন আসলটা চেঞ্জ হয়ে যায়। আসলটা চেঞ্জ হওয়ার জন্যে সুদ, যে সুদটা আগে পাচ্ছিলাম তার থেকে বেশি সুদ পাবো, অর্থাৎ বারবার আসলটা মূলধনটা চেঞ্জ হতে থাকবে কারণ সুদ তার সাথে জুড়তে থাকবে, যেটা সরল সুদের ক্ষেত্রে হয় না। দেখো আমি পার্থক্যটা লিখে রেখেছি যে এই সুদে আসলের পরিবর্তন হয় না সরল সুদের ক্ষেত্রে এবং ফলে সুদের পরিমাণ পরিবর্তন হয় না। সুদের পরিমাণ যে পরিমাণ আমি সুদ পাচ্ছিলাম সেই সময় অন্তর অন্তর সুদটা আমি একই রকম পাবো, একই সময় অন্তর একই রকম সুদ পাওয়া যায়, তাহলে আমি একই সময় অন্তর একই রকম সুদ পাবো এটা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা হচ্ছে, দেখো চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হয় কারণ এটি সুদের উপর সুদ পাওয়া যায়। চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেশি পাবো কারণ মূলধনটা বারবার চেঞ্জ হবে। মূলধনটা কেন চেঞ্জ হবে না, আসলটা যেটা আছে সুদ পাওয়ার পর সেই সুদটা আসলের সাথে জুড়ে যাবে, মূলধন চেঞ্জ হবে এবং মূলধন ফিক্সড না থাকার জন্য বারবার বাড়ছে বলে সুদের পরিমাণটাও ধীরে ধীরে বাড়তে থাকবে। এটাই সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। এরপর আমরা চলে যাব যে আমাদের চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেইগুলোতে।
এখানে দেখো আরেকটা আমি জিনিস করে রেখেছি, এখানে আমি সুদ বলে লিখে রেখেছি। দেখো সুদ সাধারণত দু প্রকারের হয়, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ তোমরা জেনে গেলে, চক্রবৃদ্ধি সুদ বারবার ওই আসলের সাথে জুড়ছে বলে চক্রাকারে ঘুরে যাচ্ছে মূলধন বারবার জুড়ে সেই জন্য এটাকে চক্রবৃদ্ধি সুদ বলছে। এটা বেশি হয়। সরল সুদটা একবারই ফিক্সড আসলটা, এবং আসলটা ফিক্সড হওয়ার পর ওই ফিক্সড আসলের উপর বারবার সুদ পেতে থাকি, এটা সরল সুদ। আর এখানে আরেকটা জিনিস আমি লিখে রেখেছি কি দেখো, সমমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ মূলধন প্লাস চক্রবৃদ্ধি, এটা হচ্ছে সমমূল চক্রবৃদ্ধি। মূলধনের সাথে চক্রবৃদ্ধি সুদ যেটা আছে জুড়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ, সেটা হচ্ছে সমমূল চক্রবৃদ্ধি। এবার দেখো এটা কোষে দেখি 6.1, চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি বা হ্রাস, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড ইউনিফর্ম রেট অফ ইনক্রিজ অর ডিক্রিজ। দশম শ্রেণীর এটা অঙ্ক। 1 নম্বরেরটা দেখো, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদ হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো। এখানে বলা হয়েছে দেখো যে 5,000 টাকা জমা রেখেছে, চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8.5, তাহলে 2 বছর পর কত টাকা পাবে। তো এই যে অঙ্কগুলো করব, এর জন্য আমরা একটা ফর্মুলা, দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে ফর্মুলা লিখে রাখবো, সেই ফর্মুলার মধ্যে এটাকে আসল ধরে নিয়েছি, এটা সুদের হার ধরে নিয়েছি, এগুলোকে বসিয়ে দেবো। তো প্রথমে আগে ফর্মুলাটার সাথে তোমাদের পরিচয় করে দিই। দেখো এখানে আমি লিখে রেখেছি আসল পি, সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট R%, সময় এখানে আমরা এন, আমরা সরল সুদের ক্ষেত্রে সময়টাকে টি ধরে নিতাম, এখানে সময়টাকে আমরা এন ধরে নিচ্ছি। সুদে আসলে এ, তাহলে সুদে আসলের সঙ্গে এ আসল সুদের হার সময়ের সম্পর্কটা এটা, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন। এখান থেকে যদি আমাকে বলে কেউ সুদ বের করতে, তাহলে সুদ সেটা হচ্ছে আই, ইন্টারেস্ট, আই ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, অর্থাৎ সুদে আসল থেকে আসলটাকে মাইনাস করে দিলেই সেটা আইটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা এলো কীভাবে, এটাও আমি পরে তোমাদের দেখাবো। তার আগে আমি এই অঙ্কটাকে এই ফর্মুলার বেসিসে সলভ করে নিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে লিখব কি, যেটা দেওয়া আছে, আসল কত দেওয়া আছে না 5,000 টাকা। আমি লিখব আসল পি ব্র্যাকেটে পি ইজ ইকুয়াল টু কত লিখে নেব, 5,000 টাকা, এটা 5,000 টাকা। এরপর আমার চাই সুদের হার, এখানে লিখব সুদের হার ব্র্যাকেটে লিখে দিচ্ছি আর ইজ ইকুয়াল টু, দেখো দেওয়া আছে 8.5, এখানে লিখব 8.5%। এরপর আমার জানা দরকার সময়টা কত দেওয়া আছে। দেখো এখানে সময় দেওয়া আছে 2 বছর, অর্থাৎ আমি এনটাও জেনে গেছি। অতএব সময় ব্র্যাকেটে এন ইজ ইকুয়াল টু 2 বছর হয়েছে। এরপর আমাকে বের করতে বলছে সুদে আসলে মোট কত পাবো। সুদে আসলে দেখো আমাদের সুদে আসলে যে ফর্মুলা, সুদে আসলে এ, এটাকে প্রশ্ন করা হয়েছে, তার মানে সুদে আসলে এটা প্রশ্ন করা হয়েছে। এইটা যখন প্রশ্ন করা হবে তার সুদে আসলের আমরা ফর্মুলা জানি, দেখো এ ইজ ইকুয়াল টু পি ইন্টু R/100 হোল টু দি পাওয়ার এন। এখানে আমরা এই যে সুদে আসলে এখানে লিখে নিলাম, আমি সুদে আসলে এটা জিজ্ঞাসা করা হয়েছে, আমরা সুদে আসলের ফর্মুলা জানি। কী বসাবো না, আমি লিখব অতএব এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার এন। পি এর জায়গায় আমরা জানি 5,000 টাকা বসিয়ে দেবো, 1 প্লাস আর কত জানি 8.5, এখানে লিখব 8.5/100 হোল টু দি পাওয়ার এন, মানে হচ্ছে 2, এটা 2, ঠিক আছে, এন মানে হচ্ছে এটা 2, এখানে আমি হোল টু দি পাওয়ার 2 লিখে দিলাম 2। এরপর কি কাজ করব না, এখান থেকে পয়েন্টটা তুলে আমি নিচে 10 নিয়ে নেবো, 5 দিয়ে কাটছি, 5 7 85, 5 2 10, 2 হলো, নিচে হয়ে যাবে 200,
এখানে লিখব আমরা, দেখো 5000 যেমন থাকছে 5000 থাক, এটা 1 প্লাস 17/200 এটা স্কোয়ার। এরপর দেখো না, এটা কি করবে যে 200 কে 200 প্লাস 17 217 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 5000 তো থেকে গেল, এটা হয়ে গেল 217/200 তার হোল স্কোয়ার। এটা এইখান থেকে 217কে আমরা দুবার লিখে নেব 5000, আর এটা লিখব 217 ইন্টু 217/200 ইন্টু 200। এখান থেকে দুটো করে শূন্য, দেখো এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তিনটে, দুটো, এখানে একটা শূন্য, তিনটে, এটা 5 4 20, 4 2 8। এটা আসবে কত না 217কে 217 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে নেব, এটাকে মাল্টিপ্লাই করে নেব, আর 4 2 8 দিয়ে এটাকে ডিভাইড করে দেবো। এখন প্রশ্ন হচ্ছে 217কে 217 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে কত পাচ্ছি সেটা এখানে আমি লিখব। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মাল্টিপ্লাই করছি, 7 7 49 9, 7 একে 7 আর 4 11 1, হাতে কত 1, 7 14 1 15, এটা এলো। এরপর এটাকে করব 217 করে দিচ্ছি, এটা করব 2 দিয়ে 434, এটাকে লিখব 434, এটা আসছে 9, 7 আর 1 হয়ে যাবে 8, এটা 5 আর 4 9 1 10 0, হাতে 1, 3 আর 2 5 আর 6, আর হাতে রেখে 7, এটা হয়ে যাবে 4। তাহলে এটা আসছে অ্যান্সার। আমরা এটা এখানে লিখে নেব। দেখো 47089 ডিভাইডেড বাই 8, এখানেই এটাকে 8 দিয়ে আমরা ডিভাইডেড করে দেবো। দেখো লিখছি 5 8 8 5 40, এটাকে 40 লিখব, এটা 7 লিখব, ঠিক আছে, নামাবো এটা। তারপর 8 8 64, এটা লিখবো 8 8 64, এটাকে কত নামাবো না 6 নামাবো, এটা তো মিলে গেল, ঠিক আছে, এটা 6। এরপর নামাবো এটা, আবার লিখবো 8 8 64, এটাও 64, এটা 4, এটা 9। এবার লিখবো 8 6 48, এটাকে 48, এটাকে কত করব 1, তারপর নামাবো 0 পয়েন্ট দিয়ে, তাহলে 8 কে 8, 8 কে 8 লিখবো, এটাকে 8 কে 8, এটা 0, 8 2 16, 8 2 16 লিখবো, এখানে 4 0 দশমিকের জন্য 8 5 40, এটা মিলে গেল। দেখো 8 5 40, এটা মিলে গেল। তাহলে এখানে যে রেজাল্টটা লিখবো 5886.1, এটা 2 মানে 5-এর উপর চলে গেছে, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু লিখে দেবো, মানে 13 লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে যে 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করার পর আসছে কত 5886.13, এত প্রায়, এটা তো প্রায় এত টাকা। তাহলে এইটাই পেলাম আমরা সুদে আসলে। তাহলে কত টাকা প্রশ্ন করা হয়েছিল? সুদে আসলে মোট কত টাকা পাবে। অতএব সুদে লিখে দেবো, সুদে আসলে এত টাকা পাবে। অতএব সুদে আসলে 5886.13 টাকা, এটা লিখব পাবে, এটাই অ্যান্সার পাবে। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো প্রথমে আমি তোমাদের বললাম যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার সাথে তোমাদের আমি পরিচয় ঘটাবো। কীভাবে এই ফর্মুলাটা এলো, দেখো আমি এই ফর্মুলাটা আগে আমরা একটা অঙ্কের ক্ষেত্রে ইউজ করছি। এই ফর্মুলাটা এলো কীভাবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ধরো কোথাও লেখা আছে সুদের হার R%, ধরো সুদের হার কত লেখা আছে R%, তাহলে এটার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ R টাকা, এটা টাকা, ঠিক আছে। 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে আমি আসলটা কত লিখেছি P, তাহলে P টাকার 1 বছর সুদ কত হবে না 1 টাকার 1 বছর সুদ R/100,
পি টাকার 1 বছরের সুদ কত? পি আর বাই 100, পি দিয়ে মাল্টিপ্লাই পি আর বাই 100। এখন 1 বছর পরে সুদে আসলে কত হবে? দেখো দেখাচ্ছি 1 বছর পর সুদে আসলে কত হবে না, যেটা আমি সুদ পেলাম এটা সুদ পেয়েছি, এই টাকাটা সুদ পেয়েছি, তার সাথে আমার আসলটা জুড়ে দিয়েছি, তাহলে সুদে আসল হয়ে গেল। সেই সুদে আসলটা পিটা কমন নিয়ে নিয়েছি, কী পড়ে আছে? পি যদি কমন যায় আর বাই 100 প্লাস 1, তো পি ইন্টু আর বাই 100 প্লাস 1, এটাকে একটু সাজিয়ে লিখে নিয়েছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100। এখন এখানে কিছুই নেই, হোল টু দি পাওয়ার 1 করতেই পারিনি, এখানে হোল টু দি পাওয়ার 1 করে রেখেছি, কারণ 1 বছর পরে বলছি বলে আমি এটাকে 1 করে রেখেছি। এরপর এই টাকাটাই আমি যদি সেকেন্ড বছরের জন্য রেখে দিই ব্যাংকের মধ্যে, সেকেন্ড বছরের জন্য এটা তখন হয়ে যাবে আমার আসল, যেহেতু এটা চক্রবৃদ্ধি, তো সুদে আসলে যেটা হবে সেইটা আবার পুনরায় ওইটা আসলে পরিণত হয়ে যাবে, এবং সেটা সেকেন্ড বছরের ক্ষেত্রে মূলধন হিসাবে বা আসল হিসাবে সেটা জুড়ে যাবে। এবার দেখো আমি এইটাকে আবার ব্যাংকের মধ্যে রেখে দিয়েছি এবং এইটাই হয়ে গেছে তখন আসল। আবার আমি লিখছি, দেখো যে 100 টাকার 1 বছরের সুদ কত? 8 টাকা। এবার 1 টাকার 1 বছর সুদ, আসল যেটা আছে আমার, যেটা আসল হয়ে গেছে এখানে, সেই আসলটাকে আমি এইখানে আবার রেখেছি। দেখো এত টাকার 1 বছরের সুদ কত হবে না, আর এই যে আর বাই 100 সাথে যেটা আসল এখানে হতো সেটা পিটা মাল্টিপ্লাই হয়ে যেত, কিন্তু এটাতে আসলটা এইটা হয়ে গেছে, তো এটার সাথে আর বাই 100 মাল্টিপ্লাই, এই যে আর বাই 100 মাল্টিপ্লাই হয়ে গেছে, এটা হয়েছে। এইবার এটা আমি সুদ হিসাবে পেয়েছি, আবার সেকেন্ড বছরে আমি যদি সুদে আসলে বের করতে চাই, এই সুদের সাথে কিন্তু আসলটা জুড়ে যাবে। আসল কত হয়েছে আমার? আগেরটা তখন আসল। তাহলে দেখো আমি এখানে পেয়েছি যে 2 বছর পর সুদে আসলে কত হবে? সুদ আমি এইটা পেয়েছি আর আসল আমার এইটা, কারণ এই যে এখানে পেয়েছিলাম সুদে আসলটাই হয়েছে ওটার আসল, তাই ওই আসলটা এখানে জুড়ে দিয়েছি। এই দুটোর মধ্যে কি কমন পার্ট আছে দেখে নাও না, এই দুটোর মধ্যে দেখো এইটা আর এইটা কমন পার্ট আছে, এই দুটো পার্ট কমন, এইটা পার্টটা কমন চলে গেল, আর বাই 100 রয়ে গেল, প্লাস পিটা তো কমন গেছে, 1 হয়ে আছে, কারণ পি এর সমেত এটা, তাহলে এখানে 1 হয়ে আছে, এটা হয়ে গেল। এইবার দেখো যে এইটা থাকার পর দেখো এই পার্টটা দুবার চলে এসছে, এখানে একটা আর এখানে একটা, তাহলে আমরা এটা জেনারেলি এটাকে হোল স্কয়ার করে দিতে পারি। তাহলে 2 বছরের ক্ষেত্রে সুদে আসলে দেখো যে এই আসল যেখানে থাকছে আর এই যে পার্টটা 2 হয়ে যাচ্ছে। 1 বছরের ক্ষেত্রে দেখো আসল এখানে থাকছে আর এই পার্টটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাই 3 বছরের ক্ষেত্রে শেষে যদি আমি বের করতে চাই এটাই হবে, খালি মাথার উপরে 3 হয়ে যাবে। 4 বছরের ক্ষেত্রে মাথার উপরে এটা 4 হয়ে যাবে, তাহলে n বছরের পর সুদে আসলে আমি যদি বের করতে চাই এই 2টা n হয়ে যাবে, কারণ এটা 1 বছর বাদে হলে 1 হয়ে যাবে, 2 বছর বাদে হলে 2 হয়ে যাবে, 3 বছর বাদে হলে 3 হয়ে যাবে, 4 বছর বাদে হলে 4 হয়ে যাবে, তাহলে 5 বছর পর যদি আমি লিখতে চাই ওটা 5 হয়ে যাবে। তাহলে এখানে n বছর পর সুদে আসলে কত হয়ে যাবে? p ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাই আমরা ফর্মুলাটা পেলাম। আমি বলেছিলাম ফর্মুলাটা কীভাবে আসছে তোমাদের দেখাবো। এই ফর্মুলাতেই আমরা এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে প্রায় সবগুলো এই ফর্মুলার মধ্যে দিয়ে কিন্তু সমাধান করা যাবে। চলো এবার আমরা যাব নেক্সট 2 নম্বর কোশ্চেনে। দেখো এটা 2 নম্বরের কোশ্চেন দেখি 6.1-এর আমি পড়ছি। 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমমূল চক্রবৃদ্ধি কত হবে? আসলটা দেখো দেওয়া আছে এবং সুদের হারটাও দেখো দেওয়া আছে 8%, এবং আসলটা 5,000 টাকা, 3 বছর সময়টাও দেওয়া আছে দেখো। তাহলে আমরা এটাকে ফর্মুলার মধ্যে বসিয়ে দেবো এবং এটাকে সলভ করে নেব। দেখাচ্ছি চলো। দেখো লিখছি আসল পি ইজ ইকুয়াল টু কত লিখব? 5,000 টাকা, 5,000 টাকা, ঠিক আছে, এটা পেলাম। এরপর লিখব সুদের হার, আর কত পার্সেন্ট দেওয়া আছে দেখো এখানে 8% হয়েছে। এরপর লিখব সময় n, দেখো এখানে দেওয়া আছে 3 বছর, এটা 3 বছর। এরপর দেওয়া আছে দেখো আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ, কিন্তু চক্রবৃদ্ধি সুদ বের করার আগে আমাদের সমমূল চক্রবৃদ্ধি কত সেটা, মানে এটা কত সেটা বের করে নিতে হবে, সেখান থেকে আসলটাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তো প্রথমে আমি এখানে লিখে নিচ্ছি সমমূল
চক্রবৃদ্ধি সেটা কত না এটা প্রথমে আমরা বের করে নেব। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দেবো। আমরা জানি A = P × 1 + R/100 হোল n। এটার মধ্যে আমরা বসিয়ে দেবো কী কী, দেখো P এর জায়গায় বসিয়ে দেবো 5000, 1 + R এর জায়গায় বসিয়ে দেবো 8/100, n এর জায়গায় বসিয়ে দেবো 3 বছর, এটা 3 বছর হয়েছে। এবার 100 + 8, 108 হয়ে যাবে। এটা কত হবে, এটাকে লিখবো 100/8, 108। এখানে 108 কবার হবে, 3 বার, 5000 × 108 × 108 × 108। নিচে 100 কবার লিখব, একবার, দুবার, 3 বার, যেহেতু এটা কিউব আছে 3 বার করে লিখে নিলাম। এখানে দেওয়া আছে 5000, 5000 3টে শূন্য, দেখো 2টো আর একটা 3টে শূন্য কেটে দিলাম। এরপর এখানে দেখো 5 × 2 = 10 হয়েছে। এইটা দিয়ে এটাকে কেটে দেবো, 54। এবার আমি আরও কাটতে পারি এটাকে দিয়ে, ঠিক আছে, কিন্তু এখানে যখন কাটবে তখন 5 চলে আসবে, তারপর আবার সেটাকে আবার 5 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাই এটাকে আমরা গুণ করে নেব। 108কে যদি আমরা গুণ করি 11664। এই অঙ্ক করার সময় কিছুটা মানে হোল স্কোয়ার তোমরা মুখস্থই করে নেবে, যেমন 107-এর হোল স্কোয়ার, 108-এর হোল স্কোয়ার কত হয়, এগুলো দরকার হবে, আমি বলবো একে একে। ঠিক আছে, তাহলে 108কে 108 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে 11664, এবং সেটাকে 54 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর যেহেতু 2টো শূন্য আছে, 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা দেখাই। এটাতে মাল্টিপ্লাই করব, আমি লিখেই নিচ্ছি 11664। এটা তোমরা মাল্টিপ্লাই করে দেখে নেবে, এটাই আসবে। ঠিক আছে, এটাকে 54 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, কত হয় না 4 × 4 = 16, 6, 4 × 6 = 24, আর 1 = 25, হাতে 2, 4 × 6 = 24 আর 2 = 26, 6, হাতে আবার 2, 4 × 1 = 4 আর 2 = 6, 4 করতে 4, এটা এলো। এটা ইন্টু 5 × 4 = 20, 0, হাতে 2, 5 × 6 = 30, 2 = 32, হাতে 3, 5 × 6 = 30 আর 3 = 33, হাতে 3, 5 × 11 = 55 আর 3 = 58, 5 আর 8। এটাকে যখন অ্যাড করে দেবো 6, 5, 8, 9, 8 আর 4 = 12, 2, এটা 629856 এটা আসবে। এটাকে আমরা উপরে লিখে নেব 629856, যেহেতু দুটো 100 আছে সেই জন্য এটাতে 100 লিখে দিলাম। এবার 2টো শূন্য আছে বলে 2 ঘর আগে দশমিক বসিয়ে দাও, 6298.56, এটা হয়ে গেল টাকা। আমরা এটা কি পেলাম, সুদে আসলে পেলাম। কি পেলাম, সুদে আসলে, মানে সমমূল চক্রবৃদ্ধি। এটা থেকে আমরা যদি আসল 5000 টাকা, আসল 5000 টাকা, দেখো যদি আমরা আসল 5000 টাকা মাইনাস করে দিই, এই যে 5000 টাকাটা যদি আসল টাকা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব সুদ। তা আমাদের প্রশ্ন করা হয়েছে চক্রবৃদ্ধি সুদ কত, সমমূল চক্রবৃদ্ধি সুদটাই কত, সমমূল জিজ্ঞাসা করছে। দেখো এই দেখো সমমূল চক্রবৃদ্ধি কত হবে, তো আমরা বের করে দিয়েছি সমমূল চক্রবৃদ্ধি, তো এটাই তো সমমূল চক্রবৃদ্ধি, এটা বের করছি। আমাদেরকে বিয়োগ করার কোনো দরকার নেই, আমরা সমমূল চক্রবৃদ্ধি, এটাই অ্যান্সার, এটা বের করে দিয়েছি, এটাই উত্তর। তো এইখানে আমরা লিখে দেবো এটাই অ্যান্সার। প্রশ্ন করা হয়েছে সমমূল চক্রবৃদ্ধি কত, তাহলে অ্যান্সার হবে, অতএব সমমূল চক্রবৃদ্ধি হবে, লিখব সমমূল চক্রবৃদ্ধি সমমূল চক্রবৃদ্ধি ইজ ইকুয়াল টু কত হবে, 6298.56 টাকা। এটা ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারলে। তোমরা
ভিডিওর আগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো আজকে দেখাবো কিভাবে আমরা 101, 102 এর স্কোয়ারগুলো বের করতে পারি। 101, 102, 103, 104, 104, 105 এভাবে যে স্কোয়ার নাম্বারগুলো আছে তাদের স্কোয়ার কত হবে খুব সহজেই আমরা বের করে নিতে পারবো। আমি তার আগে দেখিয়ে দেবো একটা আমরা কিভাবে বের করতে পারি। দেখো 101 তার মানে হচ্ছে 100 + 1 তার হোল স্কোয়ার। এবার আমি যদি এটাকে এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এ + বি তার হোল স্কোয়ার ফর্মুলা কী লিখবো না এ স্কোয়ার, দেখো লিখছি এ স্কোয়ার প্লাস 2ab 100 × 1 + 1 তার হোল স্কোয়ার। কী দাঁড়ালো, তাহলে এটা হয়ে যাবে 10,000, এটা 200 + 1, তাহলে কী দাঁড়াচ্ছে 10,201। এটাকে আমরা যদি অ্যাড করি 10,201, ঠিক আছে, এটা সহজে পেয়ে গেলাম 10,201। এবার এইগুলো যখন করব এত বড় ফর্মুলা লেখার দরকার নেই, খুব সহজে বেরিয়ে যাবে। দেখো ওটাই লিখেছিলাম 10,201। এবার এই 102 এর স্কোয়ার কত হবে, 103 এর স্কোয়ার কত হবে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এগুলো লিখে রেখেছি 101, 102, 103 এদের স্কোয়ারগুলো কী করে বার করবো। দেখো যেমন এটাকে যদি আমি 100 ধরি তাহলে 100 হোল স্কোয়ার মানে 10,000 এবং একটাকে ডবল করে দেবে, 1 ডবল 2 200 বলবে, তাহলে 10,200 আর 1 হোল স্কোয়ার 1, তাহলে এখানে লিখব 10,201, এটা অ্যান্সার আসবে। এটাকে দেখো এটা 10 আছে, এটাও হয়ে যাবে 10,000, এর 2 ডবল করে দেবে 400 বলবে, কারণ 4 ডবল 400 আর 2 স্কোয়ার 4 হয় 10,404, ঠিক আছে। এটাকে দেখো এটা আসবে 10,000 আর 3 ডবল 3 2 600, 10,609, 10,609। এটা কত আসবে 4 2 8 হয়, তাই 10,816, 4 স্কোয়ার 16 হয় 10,816, ঠিক আছে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের এটা কত করব না 10,000 হবে আর 5 2 10, ওটা আবার 1,000 হয়ে গেল, তাহলে 10-এর জায়গায় আরও 1,000, 10,000 11,000, 5 স্কোয়ার 25, 11,025, 11,000, এটাকে 11,000 লিখে দিলাম, 11,000 লিখে এটা 25। দেখো কত তাড়াতাড়ি বের হচ্ছে। এটাকে কী লিখবো না 10,000 এই যে 6 ডবল 1200 মানে 11,200 আর 36, এটা হয়ে যাবে 11,236। এটার দিকে দেখাও 10,000 আর 7 2 14 মানে 11,449, এটা হয়ে যাবে 11,449, ঠিক আছে। কত তাড়াতাড়ি স্কোয়ারগুলো বেরিয়ে যাচ্ছে দেখো। এটা করে দেবো 8 2 16, তাহলে 11,600 হয়ে যাবে, 11,600, 8 স্কোয়ার 64, 11,664 বেরিয়ে গেল। 8 9টা দেখো 9 2 18, তার মানে 11,800, 9 স্কোয়ার 81, 11,881, ঠিক আছে। আর 10-এরটা দেখো 11 11 121, 121 লিখে 2 শূন্য দিয়ে দিলে তার মানে 12,100। তাহলে এই যে 1 থেকে একদম 10 পর্যন্ত আমরা স্কোয়ারগুলোকে মুখে মুখেই বলে দিতে পারি, এদের স্কোয়ারগুলোকে আমরা মুখে মুখেই বলে দিতে পারি আর কি। তাহলে এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ এই যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো নিয়ে এই স্কোয়ারগুলো কিন্তু কাজে লাগবে।